অনলাইনে ই-রিটার্ন সাবমিশন করা খুব বেশি সহজ না? আমাদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি চলে আসছে যে ই-রিটার্নটা সাবমিশন করা খুব বেশি সহজ, যে কেউ সাবমিট করতে পারবে, এখানে কোনো প্রপার নলেজ দরকার নাই। আমি রাসেল আহমেদ আপনাদের সাথে আছি। আজকে আমরা এমন একটা ভিডিও দেখাবো যেখানে হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে জিনিসটা আমি তুলে ধরবো যে ট্যাক্স পেয়ার নিজে নিজের রিটার্ন সাবমিট করতে গিয়ে কি ধরনের মিস্টেক করছে এবং এই রিটার্নটা হচ্ছে অডিটে পড়ার সম্ভাবনা হচ্ছে 99%। আপনি যখন পুরো ভিডিওটা দেখবেন, স্ক্রিনে যখন আমি যাব, সেটা দেখে আপনি ইজিলি বুঝতে পারবেন যে রিটার্নটা এমন একটা অবস্থা করছে যেটা হচ্ছে অডিটে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আজকে ভিডিওটা যারা হচ্ছে ট্যাক্স পেয়ার এবং যারা হচ্ছে রিটার্ন প্রিপেয়ার করে দুজনের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কারণ ট্যাক্স পেয়ারের উচিত হবে যারা বুঝে তাদের থেকে রিটার্নটা সাবমিট করিয়ে নেওয়া, আর যারা হচ্ছে রিটার্ন প্রিপেয়ার করে তাদের উচিত প্রপার নলেজ নিয়ে হচ্ছে রিটার্নটা সাবমিট করা। তা না হলে দুজনেই ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বছরে একবার রিটার্ন সাবমিশন করতে হয়, তাই আপনার হয়তো কিছু টাকা বাঁচাইতে গিয়ে নিজে না বুঝে রিটার্ন সাবমিশন করার দরকার নাই। কারণ অনেকে দেখা যায় তার আয় থেকে শুরু করে সম্পদ দায় সবকিছু জিরো দিয়ে একটা রিটার্ন সাবমিট করে ফেললো। তাতে হয়তো সে ভাবলো তাৎক্ষণিকভাবে আমি বেঁচে গেছি, রিটার্ন সাবমিশন করে ফেলছি। আরো গর্বের ব্যাপার হচ্ছে আমি নিজের রিটার্ন নিজে সাবমিট করে ফেলছি। কিন্তু আসলেই যে তার ইনকাম ছিল, তার অ্যাসেট ছিল, এই ব্যাপারগুলো যে আনা দরকার ছিল সেটা সে বুঝে নাই। তার জন্য হচ্ছে ফাইলটা অডিটে পড়বে। অলরেডি গত বছর থেকে দেখা যায় প্রায় 16,000-এর মতো ফাইল অডিটে পড়ছে, তাই আপনারটাও পড়তে পারে। তাই হচ্ছে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চলেন আমরা স্ক্রিনে গিয়ে দেখাই যে কি ধরনের সমস্যা করছে ফাইলে, যার কারণে ফাইলটা হচ্ছে অডিটে পড়ার সম্ভাবনা 99%। মূল ভিডিওতে যাওয়ার জন্য আগে একটু কিচ্ছা কাহিনী বলে নেই। কিচ্ছা কাহিনী বলছি এই কারণে, এই রিটার্নটা হচ্ছে আমার কাছে আসছিল একজন ভদ্রলোক, বলছিল খুব দ্রুততম সময়ে হচ্ছে তার রিটার্নটা প্রিপেয়ার করা লাগতেছে। তো আমি কি করলাম, রিটার্নটা পুরো অনলাইনে রেজিস্ট্রেশন করলাম, রিটার্নটা সাবমিট করার জন্য প্রসেস নিলাম। মোটামুটি ট্যাক্সের অ্যামাউন্টটা অনেক বেশি আসছে, তো আমাকে বললো ট্যাক্সের পরিমাণটা কমায় দেওয়ার জন্য। আমি বললাম না, আপনার প্রপারলি হিসাব করলে তো ট্যাক্স এটা সেটা দেওয়া উচিত। তো বললো যে পরের দিন আপনাকে জানাচ্ছি। যখন আমি পরের দিন ওনাকে নক দিলাম যে ভাই রিটার্নটা আপনার জরুরি ছিল, এটা তো সাবমিট করবো কিনা। তো বললো না, আমি তো রিটার্ন সাবমিট করে দিছি। তো আপনি সাবমিট করে ফেলছেন? হ্যাঁ। তো কিভাবে? তো উনি বললো আমার পরিচিত একজন লয়ার ছিল, তার মাধ্যমে হচ্ছে আমি রিটার্নটা সাবমিট করে ফেলছি। আমি বললো খুবই ভালো। আমি কৌতূহলবশত, যেহেতু আমার আইডি পাসওয়ার্ড আমার কাছে ছিল, আমি ঢুকলাম যে আমি দেখি রিটার্নটা। তো দেখেই আমি আসলে বুঝলাম এটা কখনো হচ্ছে কোনো একটা জানাশোনা আইনজীবী এরকম রিটার্ন সাবমিট করতেই পারে না। প্রথমেই এটা আমি যে পেজটা আপনার সামনে আছে এটা দেখে আপনি বুঝতে পারছেন যে এইটা হচ্ছে IT10 BEB, যেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে একটা। দেখা যায় আমি যখন রিটার্নটা করছিলাম তখন উনি তো এডিট করতে ভুলে গেছেন, কারণ রিটার্নটা কোনো এক্সপার্ট সাবমিট করে নাই। কারণ দেখেন, এখানে হচ্ছে পার্সোনাল ফ্যামিলি ফুডিং ক্লোদিং অ্যান্ড আদার এসেনশিয়াল আছে 3,50,000। কারণ ভদ্রলোকের ইনকাম ছিল মোর দেন 10 লাখ, কারণ উনি মান্থলি নিয়ার 1 লাখ টাকার মতো ইনকাম। তো সেই হিসাবে উনি কি করলো, রিটার্নটা নিজেই সাবমিট করে ফেললো একদম ভুল করে। যে প্রথম যে ভুলটা আমি এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে বলছে পার্সোনাল ফুডিং এক্সপেন্স, সেটা হচ্ছে 3,50,000 টাকা। হাউজিং এক্সপেন্স 3,60,000, কারণ এগুলো আমি বসাইছি, উনি হয়তো বদলাইতে ভুলে গেছে, উনি ভাবছে এরকম করে হয়ে যায়। তো এখানে কি করলো, পার্সোনাল ট্রান্সপোর্ট এক্সপেন্স 20,000 টাকা। আপনি বলতে পারেন যে এগুলো তো দিছে ঠিক আছে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে নিচে আসে। এখানে দেখা যায় টোটাল চলে আসছে 3,20,000। তার মানে কি, এখানে সবগুলা মিলে যোগফল আসার কথা ছিল এইটা, উনি এখানে এডিট করে নাই। যেটা আপনি যদি দেখেন, এটাতে আমি অলরেডি একটা ক্যালকুলেশন করছি, সেটা আপনি বুঝতেই পারছেন 6-7 লাখ সামথিং চলে আসতেছে এগুলো যোগ করলে, কিন্তু টোটাল যোগফলে চলে আসছে 3,20,000। তার মানে আপনি হচ্ছে উনি একটা ইজিলি একটা ফাঁক পুকুর রাখছে যে আসলে খরচটা হচ্ছে আমার অনেক বেশি, কিন্তু আমি মোটে গিয়ে কম দেখাইলাম। সেটাও ফ্যাক্ট না। আরো গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টটা আমি দেখাবো, ধরলাম আমি এখানে হচ্ছে 3,20,000 টাকা ওনার ফিনান্সিয়াল মানে এক্সপেন্স, ফ্যামিলি এক্সপেন্স সবগুলো মিলে এইটা হইলো। এখানে তুমি একটা ময়াজোর ভুল করছেই, আরো যে বড় ভুলটা করছে এটাই আমি সামনে দেখাবো। তো আরেকটু পরের ভুলটা দেখানোর আগে চলে এটা রিটার্নটার উপরে চলে যাই, ওখানে গিয়ে দেখি উনি কি করেছে। তো প্রধানে আমরা দেখি উনি ইনকাম দেখাইছে 6,90,000, মানে রিটার্ন উনি এটা বুঝতে পারছে ইনকাম যদি কমাই তাহলে ট্যাক্সের পরিমাণ কমে যাবে, তাই স্বেচ্ছায় হচ্ছে উনি রিটার্ন ইনকামের পরিমাণটা
কমাই দিছে। তো কমাই দিল 3,06,90,000, ভাবলাম ঠিক আছে 6,90,000 দিছে। এখন আমরা আসি 6,90,000 তো দিছে, এটার ট্যাক্স ক্যালকুলেশন করে আসলো 29,000। তারপর আদার্স এখানে একটা ফাইনের ব্যাপার ছিল, যেহেতু এটা প্রিভিয়াস 1 বছর পরে রিটার্ন সাবমিট করা হয়েছে, যেটাকে হচ্ছে সাধারণ রিটার্ন আমরা বলি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যখন আপনি যে বছরের রিটার্ন, এই বছরের রিটার্নটা যদি আপনি না দেন, তখন হচ্ছে সেকশন 175 অনুসারে আপনার রিটার্নটা হবে সাধারণ রিটার্ন। তো সাধারণ রিটার্ন আর হচ্ছে গিয়ে সেলফ অ্যাসেসমেন্টে যে রিটার্নটা দেওয়া হয় ধারা হচ্ছে 180 অনুসারে, সেটার মধ্যে মূল যে পার্থক্য, কারণ সাধারণ রিটার্ন হচ্ছে আপনি সাবমিট করার পর এটা ট্যাক্স অ্যাসেসমেন্ট করার দায়িত্ব সার্কেলের উপর পড়ে, মানে সার্কেল আপনার রিটার্নটা ম্যানুয়ালি চেক করবে। তো আপনার রিটার্নটা যেহেতু সাধারণ রিটার্ন এবং ম্যানুয়ালি চেক করবে, তাহলে দেখেন কি সমস্যা হবে। আমি শুরুতে ভিডিওর ইন্ট্রোতে বলে দিছি যে রিটার্নটা অডিটে পড়ার সম্ভাবনা 99%, 1% হলেও তো কাকতালীয়ভাবে বেঁচে যেতে পারে। তো ওনার এক হচ্ছে রিটার্নটা সাধারণ রিটার্ন, যেটা ঠিক টাইমে দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে উনি এই ধরনের সমস্যাগুলো রাখছে। তো যখন সাধারণ রিটার্ন হিসাবে ওনার অ্যাসেসমেন্ট করবে, সার্কেল থেকে ওনাকে নোটিশ দিবে, তখন উনি যাবে, অবশ্যই বলবে ব্যাংক স্টেটমেন্টগুলো নিয়ে আসো। তো ব্যাংক স্টেটমেন্টগুলো নিয়ে যাবে, তখন একটা দেখবে ইনকামের পরিমাণ কি, এটা তো আমরা জানি। তখন অ্যাসেসমেন্টটা হবে অন্যরকম, তখন অন্য কেউ কেস ফেস করতে হবে। উনি হয়তো কিছু টাকা দিতে হইতো আমাকে, এটা না দিয়ে বেঁচে গেছে, ভাবছে আসলে কিন্তু বাঁচে নাই, এটা আরো পরে দেখায়। তো আমি দিলাম 32,480, এটা তার ট্যাক্স আসলো, ওকে ফাইন। এখন আমরা দেখলাম উনি কিন্তু 32,480 মোটামুটি জমা দিয়ে দিছে। ওনার মোটামুটি মোর দেন 90,000 উপরে ট্যাক্স আসছিল ক্যালকুলেশনে, যেহেতু রিটার্নে স্পেসিফিক করে ক্যালকুলেশন দেখাচ্ছিল। তো এইটা যদি আমি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, ওনার মোট যে ইনকাম 6,90,000 টাকা। এখন উনি হচ্ছে আপনাকে যে এখানে যদি আমরা চলে আসি আবার রিটার্নের যে পার্টে, এক্সপেন্স যখন উনি দেখাচ্ছে কিভাবে আসছে, এখানে ব্যাকগ্রাউন্ড দেখলাম যে উনি বেসিক অ্যালাউন্স নিজের মতো করে দিয়ে এটা দেখাইলো, এটা হইলো। কিন্তু আমার এটা নিয়ে কোয়ারি না। উনার 6,90,000 টাকা যখন ইনকাম আসছে, উনি যখন এখানে হচ্ছে উনি যখন এইখানে এসে 3,20,000 টাকা কি করলো, এক্সপেন্স দেখাইলো। এখন যদি আমরা বাদ দিই 6,90,000 থেকে 3,20,000 গেলে কত থাকলো, 3,00,000 6,00,000 যদি আমরা বাদ দিই, এখানে আমি একটা ক্যালকুলেশন দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। সেটা হচ্ছে 6,90,000 মাইনাস 3,20,000, বাস 3,70,000 টাকা থাকার কথা। এই টাকাটা কোথায় থাকবে, হয়তো ওনার কাছে ক্যাশ থাকবে অথবা ব্যাংকে থাকবে। কিন্তু আসল যে ভুলটা হয়েছে সেইটাই আজকে আমরা দেখাবো। এটা আমরা কি দেখতে পাচ্ছি, IT10B। IT10B হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড এক্সপেন্স। এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট রিটার্নের ক্ষেত্রে। তো এইখানে যখন আমরা আসলাম, দেখেন ভদ্রলোক কি হইলো, সোর্স অফ ফান্ড কোনো কিছুতেই কোনো কিছু নাই। এখানে দেখা যায় গ্রস ওয়েলথের কিচ্ছু নাই, সবগুলো জিরো করে ফেলছে। এখানে যে যেটা ছিল এতগুলো পার্ট, গ্রস ওয়েলথে কোনো কিছু নাই, অ্যাসেট কিছু নাই। এইখানে তো অ্যাটলিস্ট ব্যাংক ব্যালেন্স তো যেটা আমরা বের করছি, কত বের করছি, 3,70,000 টাকা ব্যাংকে থাকতে পারে অথবা ক্যাশে থাকতে পারে অথবা অন্য কোনো জায়গায় থাকবে। এইটাও ভদ্রলোক জিরো বানায়া সব কিছু জিরো। আরো মজার ব্যাপার হচ্ছে এইটা তার ফার্স্ট রিটার্ন না, এর আগে উনি রিটার্ন সাবমিট করছে। তো আমরা যারা প্রফেশনাল আছে আমরা ইজিলি জানি রিটার্ন সাবমিট করলে পরবর্তী বছরের যে একটা ব্যালেন্স থাকে, নেট অ্যাসেট, সেখানে কিছু অর্নামেন্টস থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, সেভিং থাকতে পারে, তারপর হচ্ছে আদার্স জিনিসগুলো থাকতে পারে। আমরা যদি রিটার্নের এই পার্টটা দেখি, নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ দিস ফিনান্সিয়াল ইয়ার, গত বছরের ফিনান্সিয়াল ইয়ারে ওনার কত অ্যাসেট ছিল, সেটা অবশ্য জিরো ছিল না, কারণ সেটাও কিছু না টাকা ছিল, এইটাও উনি জিরো। তার মানে যে উনি যে রিটার্নগুলো ক্যারি ফরওয়ার্ড করতেছে সেটাই হচ্ছে এখন এইটাও ভুল, মানে আগের রিটার্নের সাথে পরের রিটার্নে কোনো মিল নেই। তো ভদ্রলোক হচ্ছে সবগুলোকে জিরো বানায় সুন্দর করে রিটার্ন সাবমিট করে কিছু টাকা বাঁচিয়ে ফেললো। এখন আপনারা বলেন এটা কি আসলে কি বাঁচাইতে পারলো? বাঁচাইতে পারলো না। এটার প্রমাণ আমি দেখাবো। এখানে চলেন আজকে দেখি। সেটা হচ্ছে এটা 16 জুলাই 2025 একটা সার্কুলার এনবিআর, সেটা বলছে র্যান্ডম সিলেকশন পদ্ধতিতে 15,494টি আয়কর মামলা অডিটের জন্য নির্বাচন
জাতীয় রাজস্ব বোর্ড নির্বাচন করছে। এইটা হচ্ছে যে র‍্যান্ডম সিলেকশন করছে, এর প্রায় সবগুলাই বলা যায় ই-রিটার্ন থেকেই ম্যাক্সিমাম অডিটের সিলেকশনে পড়ছে। কারণ ই-রিটার্ন হচ্ছে ডাটাগুলোকে ভেরিফাই মানে সহজে স্লটেড আউট করা যায়, ইজিলি হচ্ছে ফাইন্ড আউট করা যায়। আর আপনাকে অ্যাটলিস্ট এই যে রিটার্নটা দেখালাম, অনেক কারণ আছে এটাকে অডিটে ফেলার জন্য, অথবা ওনার খোঁজ খবর নেওয়ার জন্য আসলে উনি ইনকাম করে কি করে না, আসলে কেমনে চলে, সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে এখানে তো বলে দিছে ১ বছরের জন্য শুধু র্যান্ডমলি প্রায় ১৬,০০০। এটা কিন্তু কম না, অনেকগুলো রিটার্নই ব্যক্তি রিটার্ন, এগুলো সবগুলাই হচ্ছে পড়ে গেছে অডিটের জন্য। তো সেই হিসাবে এই রিটার্নটাকে আমি ধরে নিলাম এটা অডিটে পড়বে। এখন এই ভিডিওটা বানানোর মূল যে উদ্দেশ্য আমার ছিল সেটা হচ্ছে কাউকে ছোট বড় এটা না, যারা হচ্ছে আপনার ট্যাক্স পেয়ার, যারা রিটার্ন দিবেন বছরে একবার, যারা বুঝে তাদের থেকে কয়েকটা টাকা খরচ করে রিটার্ন দিলেন, কারণ আপনার সবকিছু একজনের জানার দরকার নাই। আপনি সারা বছর আপনার কাছে ইনকাম করে আরেকজন মানুষ আছে, এটা নিয়ে আপনার কি করতে হবে না করতে হবে ট্যাক্স ব্যাড নিয়ে ওনারা কাজ করবে, কিছু টাকা খরচ করলে করলেন। আর আরেকজন আছে যদি এটা সত্যিই কোনো লয়ার অথবা জানাশোনা মানুষদের রিটার্নটা সাবমিট করে, তাহলে বুঝতে হবে ওনার ন্যূনতম জ্ঞান নাই রিটার্ন সম্পর্কে। সেই সাথে যদি কোনো কম্পিউটার দোকানে গিয়ে করে তাহলে তো কিছু বলারই অপেক্ষা রাখে না, কারণ কম্পিউটার দোকানেওয়ালা কি বুঝে, এখানে কিছু ফিল্ড আছে এটা ফিল আপ করলে হয়ে যাবে। কিন্তু আপনাকে যদি আমি ব্যাখ্যা করতে যাই এইখান থেকে যে আইটি 10B নিয়ে বলি, অনেক কিছু ব্যাখ্যা করতে পারবো। আসলে আমার অন্যান্য ভিডিও আছে ব্যাখ্যামূলক বা সামনের ভিডিও হবে, আমি ব্যাখ্যা না, আমি মূলত এই ভিডিওতে চাইছি যে কি ধরনের প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলোর ফলাফল কি হবে, এটাই হচ্ছে আমি দেখাইতে চাচ্ছি। তো তারপর আশা করি আপনারা বুঝছেন, কারণ দুজনের যারা সার্ভিস প্রোভাইড করবেন তাদেরও ন্যূনতম জ্ঞান থাকা উচিত, না বুঝে হুটহাট করে একটা রিটার্ন সাবমিট করা উচিত না, কারণ এই রিটার্নগুলো চেক হওয়া সম্ভাবনা অনেক বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইটা যদি আপনারা একটু সচেতন হন সেটাই হচ্ছে অনেক বেশি কাজে লাগবে, এই ভিডিওটা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।